আসসালামু আলাইকুম। চেঞ্জিং সেন্টেন্সের প্লেলিস্টে তোমাকে স্বাগতম। আমরা অলরেডি বিগত ২ টা ভিডিওতে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি করে ফেলেছি। আজকে হচ্ছে আমরা ইনশাআল্লাহ শেষ করব হচ্ছে ভয়েস চেঞ্জ। দেখো ভয়েস চেঞ্জের হচ্ছে ৩ টা অংশ। একটা হচ্ছে অ্যাসার্টিভ ভয়েস, একটা হচ্ছে ইন্টারোগেটিভ ভয়েস, আর একটা হচ্ছে ইম্পারেটিভ ভয়েস। আমরা এই ৩ টা ভয়েসের অ্যাক্টিভ টু প্যাসিভ এবং প্যাসিভ টু অ্যাক্টিভ শিখব। আমাদের পরীক্ষায় ২ টাই আসে। তো ইনশাল্লাহ এই ভয়েসের এই ভিডিও দেখলে তোমার আর ভবিষ্যতে ইভেন অ্যাডমিশনেও হচ্ছে আর কোনো সমস্যা হবে না। এখন এখানে একটা কথা বলে রাখি, অ্যাসার্টিভের অংশটা একটু বোরিং, কিন্তু আমি অ্যাসার্টিভের অংশটা ডিটেলসে শিখাবো। অর্থাৎ আমরা হচ্ছে অ্যাসার্টিভের হচ্ছে মানে আমাদের তো সবগুলো একটু একটু প্যাসিভ করতে হবে, তাই না? তো অ্যাসার্টিভটা আমি খুব বিস্তারিত পড়াবো এবং হচ্ছে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ এমন শর্টকাট দিব, আমি ঈশান স্যার বলে দিতে পারি যে ইন্টারোগেটিভের শর্টকাট এটা আমার তৈরি, এবং ওই একটা স্লাইডে মানে ইন্টারোগেটিভে তো ২ টা অংশ, এই ২ টা স্লাইডে তোমার অল কভার হয়ে যাবে। বুঝছো? ইন্টারোগেটিভ ২ মিনিট পড়াবো, ইম্পারেটিভ ২ মিনিট পড়াবো, শেষ ভয়েস। কিন্তু ওগুলা পারতে হলে অ্যাসার্টিভটা ভালো করে পড়তে হবে। ভয়েসের অ্যাসার্টিভকে আমি আবার ২ টা অংশে ভাগ করছি, একটা হচ্ছে টেন্স আর একটা হচ্ছে জেনারেল রুলস। তো আমাদের সবার আগে টেন্স পড়তে হবে। অ্যাকচুয়ালি ভয়েস আসছে টেন্স থেকে। টেন্সের সাবজেক্ট কাজ করাকে অ্যাক্টিভ ভয়েস বলে, আর টেন্সের সাবজেক্ট কাজ না করাকে হচ্ছে প্যাসিভ ভয়েস বলে। তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। ওকে, চলো আমরা আমাদের দ্রুত ভয়েসের স্লাইডে চলে যাই। ওকে, আমরা এসে পড়েছি। আচ্ছা দেখো, তো সেটা হচ্ছে আমরা যদি আমি তো আমার কাজই হচ্ছে একদম রুট লেভেল থেকে শুরু করে একদম জিরো থেকে শুরু করা। সেটা হচ্ছে ভয়েসটা আসলে কি। ভয়েস হচ্ছে আসলে কি, ভয়েস হচ্ছে ক্রিয়া বা ভার্বের প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে। অর্থাৎ একটা দেখো, এই যে চেঞ্জিং সেন্টেন্স পড়তেছি না, এক একটা টপিকের গুতাগুতি এক একটা নিয়ে, যেমন ডিগ্রি। ডিগ্রি টপিকটার গুতাগুতি কারে নিয়ে জানো? অ্যাডজেক্টিভ কে নিয়ে। ভয়েসের গুতাগুতি কাকে নিয়ে জানো? ভয়েসের গুতাগুতি ভার্বকে নিয়ে। একটা ভার্বকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভাবে, একটা হচ্ছে প্যাসিভ ভাবে। কিরকম? যেমন ধরো আমি বললাম আমি ভাত খাই, হ্যাঁ? আর এটা বললাম যে ভাত আমার দ্বারা খাওয়া হয়। এই যে খাওয়াকে আমি হচ্ছে ২ ভাবে প্রকাশ করলাম। অর্থাৎ এই যে ক্রিয়া বা ভার্ব প্রকাশের ভঙ্গিমাকে কি বলে বলতো? ভয়েস। ভয়েস হচ্ছে ২ প্রকার। অ্যাক্টিভ ভয়েস, সাবজেক্ট যদি কাজ করে তাহলে ওটাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আমি ভাত খাই, আমি সাবজেক্ট, আমি কাজ করছি। তার মানে আমি ভাত খাই, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কাকে বলে বলতো? যদি সাবজেক্ট কাজ না করে। প্যাসিভ ভয়েস কাকে বলে? যদি সাবজেক্ট কাজ না করে। যেমন ভাত আমার দ্বারা খাওয়া হয়। এই বাক্যের শুরুতে কি আছে? সাবজেক্ট কি আছে? ভাত। অবশ্যই এখানে কিন্তু আমি সাবজেক্ট না, ভাত আমার দ্বারা খাওয়া হয়। এখানে সাবজেক্ট কিন্তু ভাত। কারণ ভাত কি নিজে নিজে খাইতে পারে? অবশ্যই নিজে নিজে খাইতে পারে না। তার মানে এখানে সাবজেক্ট কাজ করে নাই। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই যে ভাত আমার দ্বারা খাওয়া হয়, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। হ্যাঁ? তো চলো প্রথমে হচ্ছে আমরা শুরু করি অ্যাসার্টিভ ভয়েস। অ্যাসার্টিভ ভয়েস আমাদের প্রথম সেগমেন্ট হচ্ছে টেন্স অনুযায়ী। আমরা ১২ টা টেন্সের বিস্তারিতই পড়বো। তো আমি জানি তোমার এগুলো মুখস্থ টুখস্থ হয়ে গেছে, কিন্তু ক্লাসের সাথেই থাকো। আর ওই যে বললাম, যদি ক্লাসটা এখন শুরু থেকে ভালো করে থাকো তাহলে ইন্টারোগেটিভের আর ইম্পারেটিভের ওই ম্যাজিক আমি দেখাইতে পারবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো আমি টেন্স অনুযায়ী ১২ টা টেন্স অনুযায়ী ইনশাআল্লাহ আমি অ্যাসার্টিভ ভয়েস শেষ করব। তো প্রথমে আসি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। দেখো, আমরা যে ছোটবেলা থেকে টেন্স শিখে আসছি না, প্রতিটা টেন্সের যে মেইন স্ট্রাকচারটা শিখছি সেটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। বলতো প্রতিটা টেন্সের যে মেইন স্ট্রাকচারটা শিখছি না, ওইটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ? তো দেখো এখানে যে প্রথমে যে অ্যাক্টিভ ভয়েস শুরু করি, তো অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অথবা ভার্ব ওয়ানের সাথে এস বাই এস প্লাস অবজেক্ট। এখন কথা হচ্ছে ভার্ব ওয়ানের সাথে এস বাই এস কখন যুক্ত হবে? যদি হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। থার্ড পারসন সিঙ্গুলার কিন্তু ৪ প্রকার। কয় প্রকার বলতো? ৪ প্রকার। হি, শি, ইট, আর যেকোনো একটা নাম। যেকোনো একটা নাম। এই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে? তো দেখো অ্যাক্টিভ ভয়েস হচ্ছে কি, প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এসবিএস প্লাস অবজেক্ট। ওকে, প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েসটা হচ্ছে আমরা অবজেক্টকে কি করব? সাবজেক্ট করব। কি? অবজেক্টের সাবজেক্ট। তারপরে হচ্ছে যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস তাহলে সাহায্যকারী ভাবে আমি যান। তারপর একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো প্যাসিভ মানে হচ্ছে ভার্ব থ্রি। যে কোনো প্যাসিভ মানে কি বলতো? মূল ভার্বটা কি হয়ে যাবে বলতো? ভার্ব থ্রি। ঠিক আছে? তো দেখো ফার্স্ট অবজেক্টটা সাবজেক্ট, তারপর হচ্ছে অ্যামিজার, তারপরে ভার্ব থ্রি, তারপর বাই বা উইথ, তারপর লাস্টে কি সাবজেক্টের অবজেক্ট। যেমন হি লাভস হিজ কান্ট্রি। হি লাভস হিজ কান্ট্রি, তাহলে ফার্স্টে হিজ কান্ট্রি অবজেক্ট আগে লেখো। হিজ কান্ট্রি যেহেতু এটা ভার্ব ওয়ান আছে তাহলে কি ইজ, তারপর হচ্ছে মূল ভার্বটাকে কি করতে হবে? ভার্ব থ্রি লাভড, তারপর হচ্ছে বাই বসবে, আর দেন হচ্ছে সাবজেক্টকে আমি কি করব? অবজেক্ট করব। হি এর অবজেক্ট কি? হিম। ঠিক আছে? হি লাভস হিজ কান্ট্রি মানে হিজ কান্ট্রি ইজ লাভড বাই হিম। আর আমরা জানি সকল প্রিপোজিশনের পরে বাই উইথ হইলেও ননের পরে কি বসে বলতো?
টু, বুঝতে পেরেছি? নোনের পর টু বসে। দেখো স্ক্রিনশট নাও, নোট করতে হবে তো। দেখো প্রতিটা স্লাইড আগে পুরোটা বুঝবা, পুরোটা বোঝার পরে হচ্ছে পজ করবা বা স্ক্রিনশট নিবা, দেন নোট করবা, ঠিক আছে? ওই ভিডিও দেখে দেখে তুমি হচ্ছে এগুলো নোট করতে পারবে না, যেহেতু সবকিছু আমি আগে লিখে রেখেছি, জাস্ট বিকজ অফ ভিডিও ডিউরেশনটা যেন একটু কম হয়, তোমার জন্য একটু ভালো লাগে যে না ক্লাসগুলো ছোট, ঠিক আছে? ওকে, তো তারপর আসি হচ্ছে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ভয়েস স্ট্রাকচার হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ওই যে বললাম অ্যাক্টিভ ভয়েস মানেই হচ্ছে তোমার কি বলতো, অ্যাক্টিভ ভয়েস মানেই হচ্ছে তোমার মেইন স্ট্রাকচারটা ওই টেন্সের। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে? তাহলে প্যাসিভ কি হবে? ওই যে অবজেক্টের সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্ট, এটা সেম। তাহলে ফার্স্টে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, তারপর হচ্ছে অ্যামিজার, তারপরে বিং, তারপর হচ্ছে ভার্ব থ্রি, তারপর বাই উইথ, তারপর সাবজেক্টের অবজেক্ট। এখন দেখো এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে জানি যে আই ইট রাইস, রাইস ইজ বিং ইটেন বাই মি, হ্যাঁ? যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমাদের বিং আনতে হয়। এখন কথা হচ্ছে বিংটা কই থেকে আসছে তুমি জানো? দেখো তো অ্যামিজারের পরে কি আমরা জানি ভার্ব প্লাস আইএনজি হয় না, ঠিক আছে? অ্যামিজার কি ভার্ব? বি ভার্ব না? অ্যামিজার কি ভার্ব বলতো? বি ভার্ব। অ্যামিজার, হ্যাভ, হ্যাজ, এড, মডালস, তারপরে এগুলো হচ্ছে সব কি ডু, ডিড, এগুলো বি ভার্ব। এখন কথা হচ্ছে অ্যামিজারের পর তো ভার্ব প্লাস আইএনজি হয়, তো এই যে অ্যামিজার লিখলাম, এই যে অ্যামিজার লিখলাম, এখন বি ভার্বকে ভার্ব প্লাস আইএনজি করলে কি পাই? বিং। আর আমরা জানি কাজ না করা মানে প্যাসিভ ভয়েস মানে মূল ভার্বটা কি বলতো? ভার্ব থ্রি, তারপর বাই উইথ প্লাস সাবজেক্ট। বুঝছো এবার? ওকে, যেমন আই এম প্লেইং ফুটবল, তাহলে কি হবে? অবজেক্টের সাবজেক্ট, ফুটবলের অবজেক্ট, সাবজেক্ট তো ফুটবলই, তারপর কি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে তাহলে ফুটবল ইজ বিং প্লেড বাই মি। মানে আমি চাচ্ছিলাম কি দেখো এখানে যে বিং হয় তুমি জানো, এই বিংটা কই থেকে আসছে সেটা আমি তোমাকে দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর আসি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের একটি ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, আমরা জানি এটা হচ্ছে একটি ভয়েস। আরেকটা কথা, মানে বিগত বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে যে পরিমাণ ভয়েস অ্যাক্টিভ থেকে প্যাসিভ আসছে ওই পরিমাণ প্যাসিভ টু অ্যাক্টিভও আসছে। এই জন্য দেখো আমি কিন্তু অ্যাক্টিভ টু প্যাসিভ মেনলি করাচ্ছি, তার মানে এই না যে তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ পারবা না, তুমি অবশ্যই পারবা, তুমি রিভার্স ভাবে পড়বা। রিভার্স ভাবে কিরকম? ধরো হচ্ছে তুমি হলো আমি যে এক্সাম্পল গুলো দিচ্ছি সেগুলার উত্তরটা প্রশ্ন হয়ে যাবে, আর প্রশ্নটা তুমি সলভ করার চেষ্টা করবে উত্তর হিসেবে, তাহলে তুমি পারবা। মাইন্ড ইট, ঠিক আছে? ওকে, তো দেখো প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার যেটা কি, ফার্স্ট অবজেক্টের সাবজেক্ট করলাম, ভালো কথা। তারপরে হ্যাভ হ্যাজ, তো মাথায় রাখবা হচ্ছে একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলেই কেবল হ্যাজ হয়। একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয়? হ্যাজ হয়। বাকি পৃথিবীর সকল ক্ষেত্রে কি বলতো? হ্যাভ। আচ্ছা, তাহলে হ্যাভ হ্যাজ, তারপরে বিন প্লাস ভার্ব থ্রি, তারপর বাই উইথ, তারপর সাবজেক্ট অবজেক্ট। দেখো তো আমাকে এখন বলতে পারবা যে বিন কই থেকে আসছে? আমরা তো জানি হ্যাভ বিন হ্যাজ বিন হয়, কিন্তু এই বিন কই থেকে আসছে জানো? এই দেখো হ্যাভ এজও কি ভার্ব বলতো? এগুলো কিন্তু বি ভার্ব, এগুলো কি ভার্ব? বি ভার্ব। তাহলে হ্যাভ এর পর কি হয় বলতো? ভার্ব থ্রি হয় না? তাহলে বি কে ভার্ব থ্রি করলে কি পাচ্ছি? এই যে হ্যাভ দেখলাম, দেন ভার্ব থ্রি তো লিখতে হবে, বি ভার্ব যেহেতু বি কে ভার্ব থ্রি করলে বিন পাচ্ছি। আর আমরা জানি প্যাসিভ ভয়েস মানে হচ্ছে মূল ভার্বটা কি হয়ে যাবে? ভার্ব থ্রি। এখানে দেখো অ্যামিজার পর আইএনজি ছিল দেখা বি এর সাথে আইএনজি যুক্ত করছিলাম, এখানে হ্যাভ এর পর ভার্ব থ্রি আছে দেখে আমি বি এর সাথে ভার্ব থ্রি যুক্ত করলাম। আই হ্যাভ রিসিভড ইউর লেটার রিসেন্টলি। এই দেখো অবজেক্টের পর এরকম এক্সটেনশন থাকতে পারে রিসেন্টলি, রিসেন্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব, রিসেন্টলি একটা কি বলতো? অ্যাডভার্ব। এরকম এক্সটেনশন হিসেবে অ্যাডভার্ব থাকতে পারে, তারপরে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকতে পারে, প্রিপজিশন থাকতে পারে। এগুলো তুমি আগে পরে লিখে ফেলবে, পরের স্লাইডে এই বিষয়টা আছে। আই হ্যাভ রিসিভড ইউর লেটার, তাহলে আমার মেইন অবজেক্ট হচ্ছে ইউর লেটার, তাহলে এখানে লিখলাম ইউর লেটার। এখন কথা হচ্ছে ইউর লেটার তো থার্ড পারসন সিঙ্গুলার, তাই না? যে কোনো একটা নাম, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে হ্যাজ বিন, তারপরে ভার্ব টু রিসিভড বাই আই এর অবজেক্ট কি বলতো? মি। আর লাস্টে আমি রিসেন্টলি লিখলাম। এই রিসেন্টলি হচ্ছে তুমি আগেও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তবে আমি আমাদের পড়াইতে পড়াইতে আমি একটা স্লাইডে লিখে রাখছি, মানে লিখেই রাখছি যে কোথায় অ্যাডভার্ব দেওয়া উত্তম, কোথায় প্রিপজিশনাল ফ্রেজ দেওয়া উত্তম, ঠিক আছে? আচ্ছা, তো চলো এখন আসি হচ্ছে ওই যে নোট যেটা একটু কেবল বলতেছিলাম যে সেন্টেন্সে অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ তো এখন হয়তো অনেকেই জানো না। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে হচ্ছে অ্যাডভার্ব প্লাস সামথিং, মানে কোনো কিছু এছাড়া আরো অনেক অ্যাডভার্ব আছে, তবে এটা খুব জনপ্রিয় আর কি। অ্যাডভার্বের সাথে এক্সট্রা কিছু থাকলে হচ্ছে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায়, যেমন হচ্ছে লাস্ট নাইট। হ্যাঁ, প্রিপজিশনাল ফ্রেজ মানে হচ্ছে অবশ্যই ওইটা শুরু হবে হচ্ছে প্রিপজিশন দিয়ে, তারপর এক্সট্রা কিছু থাকবে, যেমন ইন দিস উইক, এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। কিভাবে? ইন দিয়ে শুরু, তারপর এক্সট্রা আছে। তো দেখো এখানে একটা কথা বলে রাখি, প্রিপজিশনাল ফ্রেজ কিন্তু এক ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা যাই হোক, এগুলো কেন লিখলাম? সেন্টেন্সে যদি অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ থাকে তাহলে অবশ্যই তা প্যাসিভে বাই বা উইথ এর কি আগে পরে লিখতে হবে। যাই হোক, এবার চলে আসে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ ভয়েস কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন কখন হবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে। তবে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে একটু ক্লিয়ার করে রাখি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি পরে অবজেক্ট হিসেবে হচ্ছে সিন্স অথবা ফর প্লাস টাইম থাকবে আর কি, ঠিক আছে? যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আই হ্যাভ বিন রিডিং এ বুক
ফর 2 hours, এই যে ফর দিয়ে বা সিন্স এর পর টাইমটা থাকবে, ঠিক আছে। আচ্ছা, আর এগুলা ব্যবহার, সিন্স ফরের ব্যবহার, এগুলো আমরা ইনশাল্লাহ রাইট ফর্ম ভার্বস শিখবো, কমপ্লিটিং সেন্টেন্সে শিখবো, ঠিক আছে। আমার কমপ্লিটিং সেন্টেন্সের ভিডিওতেও হচ্ছে সিন্স ফর নিয়ে কথা বলা আছে। আচ্ছা, তো মাথায় রাখবা হচ্ছে যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হোক, এগুলার কোনো কি হয় না, প্যাসিভ ভয়েস হয় না, নো প্যাসিভ ভয়েস, ঠিক আছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটাকে তুমি প্যাসিভ করতে পারবা না। ওকে, নেক্সট দেখো, এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট দেখো, আমরা এই যে প্রেজেন্ট টেন্সটা শেষ করলাম না, ওই প্রেজেন্ট টেন্সের প্রতিটা টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটের অতীত হচ্ছে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াসের অতীত হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টের অতীত হচ্ছে পাস্ট পারফেক্ট, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অতীত হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, জাস্ট অতীত। ভার্বন থাকলে ওই জায়গাটুকু খালি ভার্ব টু হয়ে যাবে, অ্যামিজার থাকলে ওই জায়গাটুকু ওয়াজার হয়ে যাবে, যে ওই হ্যাভেস থাকলে ওই জায়গাটুকু হ্যাড হয়ে যাবে, এছাড়া কোনো পার্থক্য নাই। তো নরমালি পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার কি, যেটা আমরা পড়ছি সেটাই, সাবজেক্ট প্লাস ভার্ব টু। আর প্যাসিভ কি হবে, অবজেক্টের সাবজেক্ট আগের মতো, জাস্ট আগে কি ছিল, অ্যামিজার ছিল, এখানে হয়ে যাবে ওয়াজের। আর আমাদের প্যাসিভ মানে মূল ভার্বটা ভাবছি বাই উইথ প্লাস সাবজেক্টের অবজেক্ট, হি ওন দ্য গেম, এখানে অবজেক্ট কোনটা, দ্য গেম, এটাকে সাবজেক্ট করলাম দ্য গেম, তারপর ওন যেহেতু ভার্ব টু, তাহলে কি হবে, ওয়াজ ওন বাই হিম। ওকে, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস কি, সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই যে এখানে ওয়াজার উপর ভার্ব প্লাস আইএনজি মানে কি, একটু বুদ্ধি খাটায় বলো তো। তাহলে ওয়াজার যেহেতু বি ভার্ব, ওয়াজার কি ভার্ব, বি ভার্ব, তাহলে এটাকে কি করতে হবে, বিং, বি এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, বিং, তাই না। তাহলে কি ফার্স্টে বেসিক ভয়েস, অবজেক্টের সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে বিং প্লাস ভার্ব থ্রি বাই উইথ প্লাস সাবজেক্টের অবজেক্ট। যেমন দে ওয়্যার প্রেজেন্টিং দেয়ার পেপার, দেয়ার পেপার তো অবজেক্ট, লিখলাম দেয়ার পেপার, দেয়ার পেপার। তো এখন কথা হচ্ছে দের সাথে তো ওয়্যার হয়েছে, কিন্তু দেয়ার পেপার তো থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাঁ, তাহলে তো এখানে ওয়্যার হবে না, কি হবে, ওয়াজ হবে। তাহলে দেয়ার পেপার ওয়াজ বিং প্রেজেন্টেড বাই দেম, ঠিক আছে। আবার ভুলে এই ওয়্যার চালাই দিও না, সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, খেয়াল করো। আই এর সাথে হচ্ছে ওয়াজ হয়, উই এর সাথে ওয়্যার হয়, দে এর সাথে ওয়্যার হয়, ঠিক আছে। ফার্স্ট প্লাস পারসন প্লুরাল, এবার ইউ এর সাথে ওয়্যার হয়, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন ইউ, আর থার্ড পারসন প্লুরাল দে, এগুলোর সাথে ওয়্যার হয়, বুঝতে পেরেছো। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে আসে হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি, যে কেবল বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট ছিল হ্যাভেস, হ্যাভেস এর ভার্ব টু হচ্ছে হ্যাড, হ্যাড প্লাস ভার্ব থ্রি। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার কি, সাবজেক্টের সাবজেক্ট, তারপরে হ্যাড, যেহেতু হ্যাড বি ভার্ব, তারপরে ভার্ব থ্রি আছে, তাহলে এটাকে তুমি বি ভার্বকে ভার্ব টু করলে কি পাই, হ্যাড বিন প্লাস ভার্ব থ্রি প্লাস বাই উইথ প্লাস সাবজেক্টের অবজেক্ট। হ্যাঁ, তো যেমন এখানে দেখো দে হ্যাড টেকেন দ্য ডিসিশন, তাহলে এখানে কি হবে, দ্য ডিসিশন হ্যাড বিন, তারপরে ভার্ব থ্রি টেকেন বাই দের অবজেক্ট কি, দেম। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেম, ওটারও নো প্যাসিভ ভয়েস, তার কোনো প্যাসিভ ভয়েস হয় না। হ্যাঁ, তো চাইলে সাবজেক্ট স্ট্রাকচারটা লিখতে পারি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম। আচ্ছা, ঠিক আছে। তারপর আসে হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার কি, ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, তাই না। ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান, শ্যাল উইলও কিন্তু বি ভার্ব, হ্যাঁ, শ্যাল উইলও বি ভার্ব। তাহলে হচ্ছে প্যাসিভ কি হবে, প্যাসিভ হবে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট প্লাস শ্যাল উইল, তারপরে বি, হ্যাঁ, শ্যাল উইল বি, তারপরে যে শ্যালো হলো, শ্যালো তো বি ভার্ব, এগুলোর পর ভার্ব ওয়ান হয়, তাহলে বি কে ভার্ব ওয়ান করলে বি পাই, তারপরে ভার্ব থ্রি, তারপরে বাই উইথ প্লাস সাবজেক্টের অবজেক্ট। যেমন আই উইল সাবমিট দ্য রিপোর্ট টুমোরো, তাহলে কি হবে, এইটা তো মেইন, দ্য রিপোর্ট উইল বি, এই যে বি আনলাম, তারপর সাবমিট কে ভার্ব থ্রি করলো, দ্য রিপোর্ট উইল বি সাবমিটেড, ঠিক আছে। তারপর হচ্ছে বাই মি টুমোরো, স্ক্রিনশট নিতে পারো, মাঝখানে ভুলে গেছিলাম স্ক্রিনশটের কথা। ঠিক আছে, বুঝতে পারছো, বোরিং লাগতেছে নাকি, বোরিং লাগা যাবে না, পড়াশোনায় বোরিং লাগা যাবে না। বাংলাদেশে সাস্টেইন করতে হলে অ্যাটলিস্ট ইন্টার পর্যন্ত সাস্টেইন তো করা লাগবে বাংলাদেশে। এসএসসি পর তার বিদেশে সহজে পালাইতেও পারবে না। পালাইতে হলে তোমার হচ্ছে অনার্সে পালাইতে হবে, নাহলে হচ্ছে মাস্টার্সে পালাইতে হবে। দেশে সাস্টেইন করতে হলে ইন্টারে ভালো করতে হবে। আর তুমি যেখানে যাও এখন বর্তমানে, মনে করো বিদেশ থাকো, দেশে থাকো, যাই থাকো, ইংলিশ তোমার জানাই লাগবে। তার মানে বোরিং লাগলেও বোরিং লাগা যাবে না। আর হচ্ছে এখন হচ্ছে স্লো মোশন চলতেছে, আর একটু পরে যখন ইন্টারোগেটিভ ইম্পারেটিভ আসবে না, অ্যাকশন শুরু হবে। আচ্ছা, যাই হোক, এরপর আসে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে অ্যাক্টিভ কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্যাসিভ কি হবে, অবজেক্টের সাবজেক্ট, তারপরে শ্যাল বি উইল বি বিং, এই যে বিং হবে কারণ এগুলো পর ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে বি ভার্ব যেহেতু বি কে আইএনজি করলে কি পাচ্ছি, বিং, তারপর ভার্ব থ্রি প্লাস বাই উইথ প্লাস সাবজেক্টের অবজেক্ট। যেমন আই উইল বি কমপ্লিটিং মাই টাস্ক, মাই টাস্ক উইল বি বিং কমপ্লিটেড বাই মি।
আচ্ছা ফিউচার পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট মানে কি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এটা হচ্ছে ফিউচার পারফেক্টের জেনারেল স্ট্রাকচারিত অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা তাহলে প্যাসিভ ভয়েসটা কি, ফার্স্ট অবজেক্টের সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তারপরে বিন, মানে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। হ্যাঁ তারপরে কেন এই বিন কেন হলো বুঝতেই পারতেছো, শ্যাল হ্যাভ উইল হ্যাভ এগুলো বি ভার্ব, তাহলে ভার্ব থ্রি হয়, বি কে ভার্ব থ্রি করলে বিন পাচ্ছি, তারপরে ভার্ব থ্রি। আর এই আগে যে সাবজেক্টের অবজেক্ট অবজেক্টের সাবজেক্ট শুনতে শুনতে তোমাদের অলরেডি কান গরম হয়ে গেছে আমি জানি। ঠিক আছে, তো এগুলা কিন্তু কোনো পার্থক্য নাই, ভার্ব থ্রিরও কোনো পার্থক্য নাই, বাই উইথেরও পার্থক্য নেই, খালি অক্সিলারি ভার্বের ওই অংশটাতে পার্থক্য, অ্যাসার্টিভ ভয়েসটা খালি ওই জায়গাটায় পার্থক্য। ঠিক আছে, তো হি উইল হ্যাভ স্টার্টেড দ্য মেশিন টুমোরো, ফ্রমটা না টুমোরো, হি উইল হ্যাভ স্টার্টেড দ্য মেশিন টুমোরো, তাহলে কি হবে দ্য মেশিন উইল হ্যাভ বিন স্টার্টেড বাই হিম লাস্টে টুমোরো। ঠিক আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তার কি কোনো প্যাসিভ ভয়েস হয় না। তো এইটার স্ট্রাকচার হচ্ছে ফার্স্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা হচ্ছে ফর প্লাস টাইম। ঠিক আছে, ওকে, তারপর আসে হচ্ছে আমাদের জেনারেল রুলস, হ্যাঁ যেগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এখন টেন্সের বোরিং শেষ, এখন হচ্ছে একটু স্পিড নিয়ে নতুন নতুন নিয়মে সাক্ষাৎ করবো। এতক্ষণ যেগুলো নিয়ম পড়ছি এগুলো সবগুলো আই ইট রাইস দিয়ে সলভ করা যায়। আই ইট রাইস, আই এট রাইস, আই হ্যাভ ইটেন রাইস, তারপরে হচ্ছে তোমার আই এম ইটিং রাইস, I had eaten rice, I was eating rice, I I shall eat rice, কত কিছু দিয়ে করা যায় তাই না। কিন্তু এখন একটু আমার নতুন নতুন রুলস শিখবো। তো প্রথমে আসে হচ্ছে মডেলস। মডেলস মানে কি জানো, মডেলস কোনগুলা, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, গোয়িং টু। আমরা অনেক সময় মাথায় রাখতে পারি না গোয়িং টু কিন্তু একটা মডেলস, গোয়িং টু একটা কি মডেলস। অট টু, অট টু মানে হচ্ছে পরামর্শ, এটাকে যদি আরেকটু সিস্টেম করে বলি দৃঢ় মে, মানে মে মানে কি হতে পারে, কোনো কিছু হতে পারার সম্ভাবনা যখন দৃঢ় থাকবে এখানে আমরা কি দেই বলতো, কি দেই বলতো, অর্থ দেই। এগুলো হচ্ছে মরাস। তো মরাস থাকলে কি করতে হবে, মরাসের নিয়মটা ঠিক পুরো হুবহু ফিউচার ইনডিফিনিটের মতো। কিরকম, একটিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে, সাবজেক্ট প্লাস মরাস প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব মরাস প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এখন এটা প্যাসিভ কি হবে, ফার্স্টে তো অবজেক্টের সাবজেক্ট, তারপরে মডালস, তারপরে বি, বি কেন আসলো, মডালস একটা বি ভার্ব, তারপরে হচ্ছে মডালসের পর ভার্বন হয়, বি কে ভার্বন করলে কি পাচ্ছি, বি পাচ্ছি, সাবজেক্ট প্লাস মডালস প্লাস বি। আমরা জানি প্যাসিভ মানে হচ্ছে ভার্ব থ্রি, তারপরে বাই উইথ, তারপরে সাবজেক্টেড অবজেক্ট। যেমন হি ক্যান মেক দ্য হিস্ট্রি, দ্য হিস্ট্রি তাহলে কি হবে, দ্য হিস্ট্রি ক্যান বি মেড বাই, হি এর অবজেক্ট হচ্ছে হিম। হ্যাঁ, হি ইজ গোয়িং টু টেক দ্য ইনিশিয়েটিভ অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল আজাইরা তুমি সাইডে থাকো। আচ্ছা তাহলে কি হবে, ইনিশিয়েটিভস, ইনিশিয়েটিভস মানে হচ্ছে পদক্ষেপ, তাহলে হচ্ছে দা ইনিশিয়েটিভ। ঠিক আছে, আচ্ছা এটা সিঙ্গুলারে দিলাম, যাও দা ইনিশিয়েট, যদি এখানে থাকতো ইনিশিয়েটিভস তাহলে কি হইতো, যদি আমি এখানে ধরো ইনিশিয়েটিভস দিতাম, ধরো এই প্রশ্নের কথাই রাখলাম ইনিশিয়েটিভস, তাহলে হয়তো আর, আর সিঙ্গুলার লিখলে কি হবে, ইজ, দা ইনিশিয়েটিভস ইজ। এখন হি ইজ গোয়িং টু আছে না, এখন কথা হচ্ছে আমরা কি করি বলতো, মডেলস থাকলে মডেলস এর সাথে বি যুক্ত করি। এখন কথা হচ্ছে ইজ গোয়িং টু আছে, এটা হচ্ছে মডেলস, তাহলে ইজ গোয়িং টুর সাথে কি যুক্ত করব, বি, তাহলে হি দা ইনিশিয়েটিভ ইজ গোয়িং টু বি, তারপর টেকেন বাই হিম অ্যাজ সুন এজ বা অ্যাজ ফাস্ট এজ পসিবল। ঠিক আছে, ওকে স্ক্রিনশট নাও, হ্যালো, ওকে, আচ্ছা নিছো, ওকে। আচ্ছা এরপর আসে হচ্ছে এক্সটেনশন, যে জিনিসটা নিয়ে আসলে আলোচনা করতেছিলাম, এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে আহ মানে ওই যে যেটা বলছিলাম যে অ্যাডভার্ব থাকতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ থাকতে পারে, এ আউকাও থাকতে পারে, আজেরা কথা আর কি। তো এখন গুড প্র্যাকটিসটা কি জানো, যে কোন ভাবে লেখা উত্তম, সেটা হচ্ছে যদি এক্সটেনশন হিসেবে অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্ব মানে কি অ্যাডজেক্টিভ প্লাস এলও, আবার ভাইবো না যে অ্যাডজেক্টিভের সাথে এলও যুক্ত করলে অ্যাডভার্ব পাই, ওগুলা ছাড়া মনে হয় পৃথিবীতে অ্যাডভার্ব নেই, আছে অলসো অ্যাগেইন, হার্ড, এগুলো অনেক অ্যাডভার্ব আছে। ঠিক আছে, আচ্ছা ও হার্ড আবার নিজেই অ্যাডজেক্টিভ নিজেই অ্যাডভার্ব। ঠিক আছে, তো দেখো অ্যাডজেক্টিভ ওগুলো কিন্তু আমরা অ্যাডভার্ব বলি, সাধারণত অ্যাডভার্ব থাকলে হচ্ছে ওই এক্সটেনশন বা ওই আজারে ওয়ার্ডটা হচ্ছে প্যাসিভ করার ক্ষেত্রে যে ভাই ভার্ব থ্রি করো তার কথা লিখবা আগে, লিখবা তার কথা লিখবা আগে। কিন্তু যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা জানি, প্রিপোজিশন প্লাস সামথিং, যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে তাহলে হচ্ছে ওইটা ভার্ব থ্রি কথা লিখবা পরে, ভার্ব থ্রি পরে বলতে ঠিক ভার্ব থ্রি পরেও লিখতে পারো অথবা বাই উইথ এর পরেও লিখতে পারো। যেমন দে প্লেড দ্যাট ম্যাচ নাইসলি, যে এখানে অ্যাডভার্ব আছে, তার মানে এই অ্যাডভার্বটা হচ্ছে প্যাসিভ করার সময় ভার্ব থ্রির আগে দিলে ভালো। ভার্ব থ্রির আগে দেওয়ার রিজনটা কি জানো, দেখো আমরা মডিফায়ার পড়ছি না, ইভেন আমার ভিডিও, আমার এই চ্যানেলে হচ্ছে মডিফায়ারের ভিডিও আছে, আমরা কিন্তু মডিফায়ার খুব ভালো করে পড়ছি। হ্যাঁ, তো মডিফায়ারের মধ্যে হচ্ছে একটা তথ্য বা ইংলিশ বেসিকে একটা তথ্য আছে, সেটা হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় হচ্ছে অ্যাডজেক্টিভ,
আর অ্যাডজেক্টিভ কে বা ভার্ব কে বা অ্যাডভার্ব কে মডিফাই করে হচ্ছে অ্যাডভার্ব। মানে একটা অ্যাডজেক্টিভ বলো বা ভার্ব বলো বা অন্য স্বয়ং একটা অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, তো এখন মাথায় রাখবা তার মানে কি নাউন প্রোনাউনের মডিফায়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, ভার্বের মডিফায়ার হচ্ছে অ্যাডভার্ব, তাই তো? এটা হচ্ছে শর্টকাট শিখলাম। তো একটা ইংলিশে একটা আইটেম আছে, এটা অ্যাডমিশনে গেলে হচ্ছে স্টুডেন্টরা পড়ে, সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। মডিফায়ারের মধ্যে হ্যাঁ ড্যাংলিং শব্দটা ডার্লিং না, কিন্তু ডার্লিং না, ড্যাংলিং। ড্যাংলিং শব্দের অর্থ হচ্ছে ঝুলে থাকা বা পাশে থাকা। উচিত কি জানো, সেটা হচ্ছে মডিফায়ারটা যাকে মডিফাই করতেছে সবসময় তার পাশে রাখতে হবে। এটা ভালো, উত্তম। কিরকম দেখো, যেমন দে প্লেড দ্যাট ম্যাচ নাইসলি, তাহলে এটা যদি আমি একটা প্যাসিভ করে দেখি, দ্যাট ম্যাচ, এই যে লিখলাম, প্লেড তো ভার্ব টু আছে, তাহলে এখানে কি হবে, ওয়াজ। ওয়াজ, এই যে দেখো নাইসলিটা অ্যাডভার্বটাকে ভার্বের সাথে রাখলাম, এই যে ভার্ব থ্রি করছি, যে দ্যাট ম্যাচ ওয়াজ নাইসলি প্লেড বাই দেম। এবার দেখো তো, আমি যে একটু আগে বললাম যে এখানে যে কথাটা বলছি যে অ্যাডভার্বটা হচ্ছে, এই যে নাইসলি তো অ্যাডভার্ব, নাইসলি বা প্লে হচ্ছে ভার্ব, তাই না? এখন দেখো তো, তুমি অ্যাডভার্বটা বাদ দাও, দ্যাট ম্যাচ ওয়াজ প্লেড বাই দেম, বাক্যটা হইছে না? মানে নাইসলি অ্যাডভার্বটা বাদ দিয়ে, মানে এই অ্যাডভার্বটা এতটুকু, এই অ্যাডভার্বটা বাদ দিয়ে দেখো দ্যাট ম্যাচ ওয়াজ প্লেড বাই দেম হইছে না? মাথার আবার বাকি একটা আজেরা অংশই হচ্ছে অ্যাডভার্ব। যাই হোক, আমরা ওই অংশে না আসি। তো এখন আমাকে দেখো তো, দেখো এখন আমি এই যখন বললাম যে ওই তাদের দ্বারা ম্যাচটা খেলা হয়েছে, আমি যখন বললাম ভালোভাবে খেলা হয়েছে, তাহলে এই যে ভালোভাবে, হ্যাঁ, এই যে ভালোভাবে কথাটা, এই যে নাইসলি ভালোভাবে কথাটা প্লের সম্পর্কে তথ্য দিছে না, যে কেমন ভাবে খেলা হয়েছে, ভালোভাবে। তার মানে নাইসলি শব্দটা প্লেটকে মডিফাই করছে, নাইসলি শব্দটা প্লেটকে মডিফাই করছে। তার মানে হচ্ছে প্লে শব্দটা মডিফায়ার কে বলতো, নাইসলি। তার মানে উচিত কি, ড্যাংলিং মডিফায়ার অনুযায়ী হচ্ছে নাইসলিকে প্লের আশেপাশে রাখতে হবে। মডিফায়ারটাকে যাকে মডিফাই করছে তার পাশে রাখতে হবে, দেখেন পাশে রাখছে। বুঝছো? আচ্ছা, এটা ক্লিয়ার। হ্যাঁ, তো হি ডিড নট গিভ দ্য এফোর্ট ইন দ্যাট কেস। আচ্ছা, তাহলে এটা কি হবে বলতো, যে দ্য এফোর্ট ওয়াজ নট গিভেন বাই হিম ইন দ্যাট কেস। ঠিক আছে, এবার কিন্তু তো বুঝছো যে দ্য এফোর্ট, দি এফোর্ট ডিড নট মানে কি, জিনিসটা ভার্ব টু, তাহলে ওখানে ওয়াজ নট আসলো, এখানে কি আসলো, ওয়াজ নট আসলো, তারপরে হচ্ছে গিভেন, তারপরে হচ্ছে বাই হিম, এরপর লাস্টে ওই যে বলছিলাম যে প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে সেটা বাই ভার্ব থ্রির পরে লিখতে পারো, মানে পরে বলতে হচ্ছে ভার্ব থ্রি ইমিডিয়েট পরে, অথবা হচ্ছে বাই উইথ এর পরে। ঠিক আছে, আচ্ছা। তো তারপরে দেখো এখানে আহ কম্পাউন্ড বা কমপ্লেক্স বাক্য থাকে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট পার্টে আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, তো কম্পাউন্ড বা কমপ্লেক্স বাক্য থাকলে, আচ্ছা কম্পাউন্ড বাক্য মানে কি, কম্পাউন্ড বাক্য মানে হচ্ছে তোমার এন্ড, বাট, অর, ইয়েট, তারপরে হচ্ছে সো, এগুলা থাকবে। ঠিক আছে, এন্ড, বাট, অর মানে হচ্ছে এগুলা থাকবে। আর কমপ্লেক্স মানে হচ্ছে তোমার মানে বাক্য মাঝখানে এবং ওই বাক্যে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে, এবং এন্ড, বাট, অর যখন মাঝখানে থাকবে তখন দুই পাশে যদি একই সাবজেক্ট হয় তাহলে এন্ড, বাট, অর এর পরে সাবজেক্টটা হবে না। ঠিক আছে, তো আর কমপ্লেক্স বাক্য মানে হচ্ছে অবশ্যই দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব লিখতে হবে, এবং সেই ওইখানে হচ্ছে শুরুতেও কনজাংশন বসতে পারে, যেমন অ্যাজ ইফ, হোয়েন, অলদো, অ্যাজ সুন এজ, হোয়েনেভার, আবার মাঝখানেও বসতে পারে। ঠিক আছে, তো সো দ্যাট, সো ডট দ্যাট, এগুলো বসতে পারে। তো যাই হোক, আমরা আমাদের পড়ায় আসি, সেটা হচ্ছে কম্পাউন্ড বা কমপ্লেক্স বাক্য হলে বাক্যের উভয় অংশেই প্যাসিভ করতে হবে। হ্যাঁ, আই নো দ্যাট হি প্লেড দ্য ম্যাচ ইন এ ফ্যান্টাস্টিক ওয়ে। দেখো, ইন এ ফ্যান্টাস্টিক ওয়ে কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, তাই না? ইন এ মানে এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, ভালো কথা। এখন দেখো এখানে দ্যাট দ্বারা যুক্ত আছে না? আচ্ছা, দ্যাট কানেক্টরস দ্বারা বা কনজাংশন দ্বারা হচ্ছে যুক্ত আছে, মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স? কারণ আই নো, দেখো খেয়াল করো, আই নো একটা সাবজেক্ট একটা ভার্ব, হি প্লেড দ্বিতীয় সাবজেক্ট দ্বিতীয় ভার্ব। ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে আমার হলো, যদি স্পষ্ট করে বলি যে আমার দুইটা অংশ আছে পূর্ণাঙ্গ, দুইটা অংশে প্যাসিভ করতে হবে। এখন কথা হচ্ছে আই নো, অবজেক্ট তো নাই, তো অবজেক্ট যদি না থাকে তাহলে আমার মনে মনে ধরতে হবে যে আই নো এখানে কি আছে বলতো, ইট আছে। কি আছে? ইট। তাহলে এখানে কি হবে, যেহেতু নো ভার্ব ওয়ান, তাহলে কি ইট ইজ নোন, আর আমরা জানি কি নোন এর পরে কি হয়, টু হয়। ইট ইজ নোন টু মি দ্যাট, এই যে দ্যাট লিখলাম। এবার হি প্লেড দ্য ম্যাচ ইন এ ফ্যান্টাস্টিক ওয়ে, তার প্যাসিভ করে দাও। দ্য ম্যাচ যেহেতু হচ্ছে প্লেড ভার্ব টু আছে, তাহলে ওয়াজ প্লেড ইন এ ফ্যান্টাস্টিক ওয়ে, লাস্টে কি বাই হিম দিলাম। এবার আসি, বাক্যে যদি দুইটা অবজেক্ট থাকে, দেখো এতক্ষণ আসলে কয়টা অবজেক্টের কথা বলছি, এতক্ষণ যাই বলছি এতক্ষণ অবজেক্ট বলছি হচ্ছে একটা অবজেক্টের কথা। কিন্তু যদি বাক্যে দুইটা অবজেক্ট থাকে, তো দুইটা অবজেক্ট থাকা মানে অবশ্যই হচ্ছে একটা ব্যক্তি অবজেক্ট থাকবে আর একটা বস্তু অবজেক্ট থাকবে, তাহলে তো গ্যাঞ্জামটা লাগবে। দুইটা বস্তু অবজেক্ট থাকলে তো গ্যাঞ্জাম লাগবে না, দুইটা ব্যক্তি অবজেক্ট থাকলেও গ্যাঞ্জাম লাগবে না। গ্যাঞ্জাম লাগবে হচ্ছে দুইটা বস্তু অবজেক্টের মধ্যে যদি একটা ব্যক্তি অবজেক্ট হয় একটা বস্তু অবজেক্ট হয়, তাহলে স্যার কোনটারে আমি মেইন অবজেক্ট ধরবো? মাথা রাখবা, সব দোষ আমার।
শব্দ সময় মানে কি, তুমি কি, আমি কি, মানুষ। তাহলে ব্যক্তি অবজেক্ট ধরতে হবে, মানে মেইনলি তাহলে অবজেক্ট হিসেবে কারে ধরতে হবে, ব্যক্তি অবজেক্ট ধরতে হবে, বস্তু অবজেক্ট ধরা যাবে না। তার মানে যদি দুইটা অবজেক্ট থাকে, একটা ব্যক্তি অবজেক্ট আর একটা বস্তু অবজেক্ট থাকে, তাহলে হচ্ছে মেইন অবজেক্ট হিসেবে কারে ধরতে হবে, ব্যক্তি অবজেক্টকে ধরতে হবে, মানে আমাকে ধরতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, যেমন ধরো এই যে যেটা গুড প্র্যাকটিস, এটা বলছি যে ব্যক্তি অবজেক্টকে মেইন অবজেক্ট ধরতে হবে। আই গেভ মাই মাদার এ ফ্লাওয়ার। আই তো সাবজেক্ট, গেভ তো ভার্ব, মাই মাদার এ ফ্লাওয়ার, মাই মাদার হচ্ছে ব্যক্তি অবজেক্ট, এ ফ্লাওয়ার হচ্ছে বস্তু অবজেক্ট। তাহলে এখন আমার টার্গেট কোনটা, শব্দস্কার আমার, মানে শব্দস্কার ব্যক্তি অবজেক্টের, তাহলে ধরতে হবে কারে, ব্যক্তি অবজেক্টকে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে মাই মাদার, দেখো এখানে মাই মাদার ওয়াজ গিভেন, ওই যে বললাম যে ওই বাকি অংশটা তুমি যে ভার্বটির পরেও লিখে দিতে পারো। এই যে অর্থ আর বাংলা অর্থ তো চিন্তা করবাই। দেখো মানে আমার কাজ কি, চেঞ্জিং সেন্টেন্সের কাজ কি, সেটা হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ হবে, মানে অবকাঠামো চেঞ্জ হবে, বাক্যের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হবে, কিন্তু মানে বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না, এটা মাথায় রাখতে হবে। তাহলে হচ্ছে মাই মাদার ওয়াজ গিভেন এ ফ্লাওয়ার, লাস্টে কি, বাই হিম। দেখো বুঝতে পারছো, গেভ আছে, ভার্ব টু আছে, এই জন্য ওয়াজ হয় প্লাস ভার্ব থ্রি ধরছি। আচ্ছা, তারপরে আসি হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন আবার কোনটা, রিফ্লেক্সিভ প্রোনাউন সাধারণত বলা হয় হচ্ছে সেলফ যুক্ত প্রোনাউনকে। কাকে বলা, তো সেলফ, মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, এগুলাকে। হ্যাঁ, তো এখন দেখো আহ মানে রিফ্লেক্সিভ প্রোনাউনের সবচেয়ে সুন্দর নিয়ম কি জানো, দেখো আমাদের কাজ থেকে আমরা যখন একটু একটু প্যাসিভ করি, আমরা শুরুতে অবজেক্টের সাবজেক্ট করি আর লাস্টে সাবজেক্টের অবজেক্ট করি, মানে অবজেক্টের অংশটা আগে আসে, সাবজেক্টের অংশটা বাই উইথ এর পরে চলে যায়, মানে শেষে চলে যায়। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন থাকা মানে সাবজেক্ট অবজেক্টের কোনো পরিবর্তন হবে না। একটি থেকে প্যাসিভ করার সময় সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, মাঝখানে অ্যামিজার প্লাস ভার্ব থ্রি বাই এগুলার মধ্যে থাকবে। যেমন হচ্ছে এখানে একটা বলে রাখা ভালো, যেমন মাই সেলফ, সিঙ্গুলার থাকলে সেলফ হয়, প্লুরাল থাকলে কিন্তু সেলফস হয়, ACLVES। ঠিক আছে, তো ওইটাই বলছি যে রিফ্লেক্সিভ প্রোনাউনে প্যাসিভ করতে গেলে সাবজেক্ট অবজেক্টে কি কিসের পরিবর্তন হয় না, স্থানের কোনো পরিবর্তন হবে না। যেমন হি কিল্ড হিমসেলফ, এই হিমসেলফ আছে, তাহলে কি হবে, হি ওয়াজ কিল্ড। এই যে কিল যেহেতু ভার্ব টু আছে, ওয়াজ কিল্ড বাই আর কি, এটা হিমসেলফ। দেখো হি এর জায়গায় লিখছি, হিমসেলফ হিমসেলফের জায়গায় লিখছি। এবার কথা হচ্ছে আমরা তো এতক্ষণ একটিভ টু প্যাসিভ করলাম, পারবো, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ধরো আমাদের যখন প্যাসিভ টু অ্যাক্টিভ করতে বলে, এখন আমাদের অনেক সময় সাবজেক্ট থাকে না, বাই উইথ থাকে না। বুঝতে পারছো, বাই উইথ থাকে না, তখন আমি কি করব, ঠিক আছে, তখন আমি কি করব, খেয়াল করো, এই যে মনোযোগ দিও, সেটা হচ্ছে প্যাসিভ টু অ্যাক্টিভে অনেক সময় কি থাকে না উপস্থিত, সাবজেক্ট থাকে না। তো তখন কি করব, তখন হচ্ছে আমার বাক্য অনুযায়ী, হ্যাঁ কি অনুযায়ী, বাক্যের অর্থ অনুযায়ী, মানে অর্থটা বুঝতে হবে। সাধারণত সাবজেক্ট যে সাবজেক্ট গুলো থাকে না, পিপল থাকে না, আই থাকে না, দ্য গভর্নমেন্ট থাকে না, এনিবডি সামবডি, এগুলো থাকে না, বাক্য অর্থ অনুযায়ী হচ্ছে নিজে থেকে কি বসাইতে হবে, সাবজেক্ট বসাইতে হবে। এই যে কোন সাবজেক্ট গুলো থাকে না, এখানে বলছে কোন সাবজেক্ট গুলো থাকে না, এই যে কেবল যেগুলো বলছি, পিপল, আই, ইট, এনিবডি, সামবডি, এনিওয়ান, সামথিং। হ্যাঁ, যেমন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন সমস্যা হয়েছে কি জানো, আরেকটা সমস্যা হচ্ছে, ধরো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলছে, যদিও ব্রেকেটে বলে দেয় অ্যাক্টিভ, কিন্তু তারপর আমরা ধরতে পারি না যে বাই উইথ না থাকলে তো আমার চিনতে মনেই হয় না হুট করে যে ওইটা অ্যাক্টিভ না প্যাসিভ। মাথায় রাখবা ভার্ব থ্রি পাইছো, মানে এমিজার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ বিন, উড বি, টুড বি প্লাস ভার্ব থ্রি আছে, মানে এটা চোখ বন্ধ করে হচ্ছে কি বলতো, এটা চোখ বন্ধ করে হচ্ছে প্যাসিভ। যাই হোক, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখন পুরো বিশ্ব জুড়ে ইংলিশে কথা কয় কারা, পিপলরা। এই যে লিখলাম পিপল, এই যে নিজে থেকে সাবজেক্ট নিয়ে আসলাম পিপল। ইজ স্পোকেন আছে, দেখো রিভার্সটা কেমনে পারবা, ইজ কখন দিব, ভার্ব ওয়ানের ক্ষেত্রে, ইজ কখন দিব, ভার্ব ওয়ানের ক্ষেত্রে। এখন ভার্ব ওয়ান মানে তোমার হাতে দুইটা অপশন, ভার্ব ওয়ান মানে তোমার দুই, হয় ভার্ব ওয়ান দিবা, নাহলে ভার্ব ওয়ানের সাথে কি এস বা ইএস যুক্ত করবে। এখন কথা হলো পিপল কি একজন না অনেকে, পিপল তো থার্ড পারসন সিঙ্গুলার না, এস বাই এস কখন যুক্ত করতে হয় বলো তো, যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়। পিপল তো অনেকে, পিপল তো থার্ড পারসন প্লুরাল, তার মানে ভার্বনই বসবে, পিপল স্পিক, এই যে নিজে থেকে সাবজেক্ট নিয়ে আসলাম স্পিক, আর অবজেক্ট তো শুরুতে বসছে, পিপল স্পিক ইংলিশ, আর অল ওভার দ্য ওয়ার্ল্ড হচ্ছে এক্সট্রা আমার আজের অংশ, ওটা আজেরই থাকলো। ঠিক আছে, ওকে। তো এবার হচ্ছে আমরা আমাদের ক্লাসের মজার অংশ, সেটা ওই যে বলছিলাম যে নিজের মানে এই যে ইন্টারোগেটিভে কোনো রুলস পড়াবো না, স্ট্র্যাটেজি টেকনিক শিখাবো। ইন্টারোগেটিভে দুইটা অংশ আছে, দুইটা অংশ দুইটা স্লাইডে শেষ। এই টেকনিক যদি মাথায় রাখো না, তোমার আর সব পান্তা ভাত লাগবে। ঠিক আছে, আমরা আসলে ক্লাসের শেষ দিকে এসে বসছি, এবং এই যে বললাম না এতক্ষণ যেটা পড়াইছি সেটা টাইম লাগছে, এখন যেটা পড়াবো সেটা টাইম লাগবে না। তো যাই হোক, আমার ইন্টারোগেটিভের হচ্ছে দুইটা অংশ, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, অক্সিলারি ভার্ব বলতে হচ্ছে সেটা
ডুরিডাস হইতে পারে, হ্যাঁ, যে ডুরিডাস হইতে পারে, তারপরে হচ্ছে তোমার মডালস হইতে পারে, ডু ইউ নো মি হইতে পারে, আবার হ্যাভ এজ এর অক্সিলারি ভার্ব হইতে পারে, অ্যামিজার ওয়াজ হ্যাভ এজ এর হইতে পারে, যেমন হ্যাভ ইউ রিসিভড ইউর লেটার। তারপর হচ্ছে কি মডালস যেমন ক্যান কুড মে মাইট হইতে পারে, যেমন ক্যান ইউ অ্যাসিস্ট মি, এগুলো হইতে পারে, হ্যাঁ। অথবা আরেকটা হইতে পারে হচ্ছে ডাব্লিউ ইজ দিয়ে শুরু, যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, তারপর হচ্ছে হু আর ইউ। এই দুই ধরনের হচ্ছে ইন্টারোগেটিভ হয়, আমাদের এই দুইটা অংশে পড়বো। প্রথমে পড়বো হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হইলে, ঠিক আছে। তো এই স্ট্রাকচার কি, এইটার আসলে স্ট্রাকচারটাই হচ্ছে টেকনিক, কৌশল। এটা হচ্ছে স্ট্রাকচারটাকে যদি বলি কৌশল। ভালো করে মনোযোগ দাও, শোনো। এতক্ষণ যদি আলসামি করে ভিডিও দেখো, এখন ঝাড়া দাও নিজের, ঢুইকা যাও ভিতরে, জাস্ট 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। একদম ফুল ফোকাস আমার দিকে, ফুল ফোকাস স্মার্ট বোর্ডের দিকে মনোযোগ দাও পুরো, বুঝছো? মানে থাকে না যে শুয়ে বসে ভিডিওটা দেখতেছো বা চেয়ারের সাথে ঠেক দিয়ে ভিডিও দেখতেছো, একদম সিরিয়াসলি বসো। তো আমি চারটা ধাপে এটা সলভ করতে পারি। আমরা তো আসলে এখন ভয়েস চেঞ্জ শিখে গেছি, তাই না? ভয়েস চেঞ্জ শিখছি, একটিভ প্যাসিভ শিখে গেছি, জাস্ট এখন 4 ধাপ ফলো করবো। আচ্ছা, এর মধ্যে 2টা ধাপ থাকবে মনে মনে। যাই হোক, আমরা দেখি। ফার্স্টে তো আমার পরীক্ষা কি দেওয়া আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, ওইটাকে মনে মনে অ্যাসার্টিভ করবো। কি করবো বলতো? মনে মনে অ্যাসার্টিভ করবো। দেন হচ্ছে ওই অ্যাসার্টিভ বাক্যটাকে মনে মনে ভয়েস চেঞ্জ করবো। বুঝতে পারছো? কি করবো? ভয়েস চেঞ্জ করবো। দেন ওই ভয়েস চেঞ্জ করা বাক্যটা, ধরো ওইটা প্যাসিভ হইলো, ওইটাকে আবার রিটার্ন কি করবো বলতো? ইন্টারোগেটিভ করবো। ঠিক আছে? ওইটা তার মানে এই যে অ্যাসার্টিভ করলাম একবার, আর একবার ভয়েস চেঞ্জ করলাম, এই অংশটা মনে মনে থাকবে। ঠিক কি থাকবে বলতো? মনে মনে থাকবে। মানে আমি আবারও বলতেছি, ফার্স্ট ইন্টারোগেটিভ বাক্যটা আছে, ওটাকে অ্যাসার্টিভ করবো। একটা ইন্টারোগেটিভ বাক্যকে আপাতত নরমালি অ্যাসার্টিভ করার ওয়ে হচ্ছে, ইন্টারোগেটিভ মানে কি, ধরো অক্সিলারি ভার্ব দিয়ে যে ইন্টারোগেটিভ গুলো শুরু হয়, ওই মানে ফার্স্টে অক্সিলারি ভার্ব থাকে, তারপরে সাবজেক্ট থাকে। আমার কাজ হচ্ছে অ্যাসার্টিভ মানে কি, ফার্স্টে সাবজেক্ট থাকবে, তারপর অক্সিলারি ভার্ব থাকবে, মানে ফার্স্টে সাবজেক্ট লিখে পরে অক্সিলারি ভার্ব দিয়ে দিব, শেষ। তো এখন ওই যে বললাম, ইন্টারোগেটিভ বাক্যটাকে মনে মনে অ্যাসার্টিভ করবো, দেন ওই অ্যাসার্টিভ বাক্যটাকে ভয়েস চেঞ্জ করবো। এখন তো আমরা পারি অ্যাসার্টিভে ভয়েস চেঞ্জ করতে। দেন ভয়েস চেঞ্জ করার পর তো আমি একটা অ্যাসার্টিভ বাক্যের ভয়েস মানে প্যাসিভ পাইতেছি। দেন ওই অ্যাসার্টিভ বাক্যের প্যাসিভ মানে প্যাসিভ ভয়েসটাকে আবার ইন্টারোগেটিভ করে দিব। ইন্টারোগেটিভ কেমনে করবো? জাস্ট অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে এসে পড়বো, বুঝছো? আর কোনো কাজ নাই। যেমন এখানে দেখো, একদম খুব ঢুইকা যাও, ডিড ইউ কমপ্লিট ইট। আচ্ছা, ভালো কথা, খেয়াল করো। এখন কথা হচ্ছে, ডিড ইউ কমপ্লিট, ডিডটা কেন লিখি যখন মূল ভার্বটা ভার্ব টু? ডিডটা কেন লিখছি? ডিডটা লেখার উদ্দেশ্য ছিল হচ্ছে, আমার মূল ভার্বটা কি বলতো? ভার্ব টু। মূল ভার্বটা কি? ভার্ব টু। তাহলে এখন আমি যদি এটাকে মনে মনে অ্যাসার্টিভ করি, তাহলে সাবজেক্ট আগে বসবে। তাহলে ইউ কমপ্লিটেড ইট, এই যে এটা হচ্ছে আমার এই অ্যাসার্টিভ গেল। এবার ইউ কমপ্লিটেড ইট, এটা কি করবা? ভয়েস চেঞ্জ করবা। এটা তো আমরা পারি, যেহেতু এটা ভার্ব টু, তাহলে কি হবে? এই যে ইট আসলো, ইট ওয়াজ কমপ্লিটেড বাই ইউ, এতটুকু বুঝছি। তার মানে আমার ভয়েস চেঞ্জ করা শেষ। এখন এই ভয়েস চেঞ্জ করা বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে পারি। ইন্টারোগেটিভ মানে শেষে প্রশ্নবোধক বসবে, শুরুতে অক্সিলারি ভার্ব বসবে। এখন ইট ওয়াজ কমপ্লিটেড বাই ইউ, এখন এই ওয়াজটাকে জাস্ট আগাই দিই, ইটটারে পরে দিয়ে দিই। ওয়াজ ইট কমপ্লিটেড বাই ইউ, শেষে প্রশ্নবোধক, এই তো হয়ে গেল। তার মানে ডিড ইউ কমপ্লিট ইট, এটার প্যাসিভ হচ্ছে ওয়াজ ইট কমপ্লিটেড বাই ইউ, শেষ। বুঝছো? বুঝতে পারছো? তো এই যে এই দুইটা স্টাইল, এটা হলো মনে মনে, এই যে মনে মনে লিখে রাখছে, এটা হচ্ছে ফাইনাল। তুমি যদি চাও পরীক্ষার খাতায় লাস্ট পেজে মনে মনে এইভাবে করতে, মানে এইভাবে লিখে করে অ্যাপ্রুভ করতে পারো, অথবা মনে মনে ভাবতে পারো। হ্যাঁ, এইভাবে করলে এর থেকে সহজ আর নাই, বুঝছো? ও আরেকটা কথা সবসময় বলি, শুধুমাত্র সাহায্য করে, ধরো ক্যান বি, মাইট বি, শ্যাল, উড বি, এগুলো আছে, জাস্ট সাহায্যকারী ভাবটা আগে আসবে, বিটা কিন্তু পরেই থাকবে সাবজেক্টের। হ্যাঁ, এটা এখানে লিখছি কিন্তু, যে বি বিন বিং সাবজেক্টের পরে বসবে। দেখো, কুড ইউ অ্যাসিস্ট মি, দেখো এখানে ডাইরেক্ট অ্যান্সার লেখা আছে। ধরো আমি এটা মনে মনে ভাববো, সবাই আমার দিকে ফোকাস দাও, আমার সাথে আমার দিকে ফোকাস, আমার দিকে ফোকাস। ওকে, কুড ইউ অ্যাসিস্ট মি। এখন কুড ইউ অ্যাসিস্ট মি, এটার আগে অ্যাসার্টিভ করো, তাহলে ইউ কুড অ্যাসিস্ট মি, ভালো কথা। এখন এই ইউ কুড অ্যাসিস্ট মি, এটাকে হচ্ছে প্যাসিভ করো। তাহলে ইউ কুড অ্যাসিস্ট মি, মি আছে না, তাহলে আই কুড বি অ্যাসিস্টেড বাই ইউ, আই কুড বি অ্যাসিস্টেড বাই ইউ। আচ্ছা, এটা প্যাসিভ হলো। এবার এটা ইন্টারোগেটিভ করো, জাস্ট সাহায্যকারী ভাবটা আগে দিয়ে দাও। তাহলে কুড, দেখো কুড ইউ অ্যাসিস্ট, তাহলে কুড আই অ্যাসিস্ট, কুড আই বি অ্যাসিস্টেড বাই ইউ। বুঝতে পারছো? এই যে কুড আই বি অ্যাসিস্টেড বাই ইউ, বুঝতে পারছো কি বলছি? ধরতে পারছো তো? মানে আগে এবার দেখো, হ্যাভ ইউ রিটেন দিস লেটার, আমার দিকে ফোকাস। হ্যাভ ইউ রিটেন দিস লেটার। আচ্ছা, দিস লেটার কিন্তু এখানে একটা কথা আছে, দিস লেটার কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, এখানে হচ্ছে ইউ এর সাথে হ্যাভ হইলো, দিস লেটারের সাথে কিন্তু হ্যাভ হবে না, যেহেতু এটা কি থার্ড পারসন সিঙ্গুলার, এটা কি হবে বলতো? হ্যাজ হবে।
তাহলে এখানে কি লেখা আছে, হ্যাভ ইউ রিটেন দিস লেটার, আর প্রশ্ন পদ্ধতিতে ভুলো না। আচ্ছা, হ্যাভ ইউ রিটেন দিস লেটার, আচ্ছা তাহলে এটাকে আগে অ্যাসার্টিভ করো, ইউ হ্যাভ রিটেন দিস লেটার। এখন ইউ হ্যাভ রিটেন দিস লেটারকে প্যাসিভ করো, দিস লেটার হ্যাজ বিন রিটেন বাই ইউ, দিস লেটার হ্যাজ বিন রিটেন বাই ইউ। এবার জাস্ট হ্যাজটার আগে দিয়ে দাও, হ্যাজ দ্য লেটার বিন রিটেন বাই ইউ, শেষ। এই যে হ্যাজ দিস লেটার রিটেন বাই ইউ, ওকে বুঝতে পেরেছি। এবার আসে হচ্ছে আমাদের ডাব্লিউএইচ এর স্ট্রাকচার, এটা তো এই টেকনিক পুরো আমার বানানো। দেখো, ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করা মানে এই পরীক্ষায় হাউকাউ করে কিতে হয়, হু দিয়ে আসে, নাহলে হোম দিয়ে আসে, নাহলে হোয়াট দিয়ে আসে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এই তিন ধরনের থাকে, আগে এই তিন ধরনের একটা মিনি আগেটা একটু স্ক্রিনশট নিতে পারো। সরে গেলাম, আর একটু দরকার চাপায়ও দিলাম, যাও। হ্যাঁ, এবার দেখো, মনোযোগ দিও। তো প্রথম কথা হচ্ছে আমরা যখন অ্যাক্টিভ করব, হু দিয়ে হচ্ছে অ্যাক্টিভ হলে, দুঃখিত, হ্যাঁ, হু দিয়ে যদি অ্যাক্টিভ হয়, হু দিয়ে অ্যাক্টিভ হলে প্যাসিভ করার সময় সবার শুরুতে বাই হোম লিখবে। যদি অ্যাক্টিভে হোম থাকে তাহলে সবার শুরুতে হু লিখবো, অ্যাক্টিভে যদি হোয়াট থাকে তাহলে প্যাসিভে হোয়াটই লিখবো। এটা হলো প্রথম কাজ। এবার এই স্ট্রাকচারটা খেয়াল করো, ফার্স্টে ডাব্লিউএস, তারপর অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্ট, ঠিক আছে। অবজেক্ট বলতে এখানে বুঝাইছি হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব থ্রি, তারপরে বাই উইথ, তারপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট বলতে হচ্ছে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্টে কি বলতো, অবজেক্ট। হ্যাঁ, তুমি এটা কঠিন লাগতেছে, আল্লাহ এটা কি দিল, ডাব্লিউএস প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস বাই উইথ প্লাস সাবজেক্ট অবজেক্ট, আল্লাহ এটা কি দিল, এটা কিছুই না। আমার দিকে মনোযোগ, আমার দিকে মনোযোগ। আচ্ছা, একটা অ্যাক্টিভ প্যাসিভ করার ওয়ে কি, ধরো ইজিলি ভাবে, আই ইট রাইস, এটা প্যাসিভ কি, রাইস ইজ ইটেন বাই মি। আচ্ছা বাবা, আই ইট রাইস, তাহলে ফার্স্টে রাইস দিলাম, তার মানে অবজেক্ট কে লিখলাম, মানে অবজেক্টে সাবজেক্ট করলাম, তারপর কি রাইস ইজ মানে অক্সিলারি ভার্ব দিলাম, তারপর ইটেন, তারপর ভার্ব থ্রি করলাম, তার মানে কি সাবজেক্টের অবজেক্টের সাবজেক্ট করলাম, তারপর অক্সিলারি ভার্ব দিলাম, তারপরে ভার্ব থ্রি করলাম ইটেন, তারপর বাই উইথ দিলাম বাই, এরপর সাবজেক্টের অবজেক্ট করলাম। হুবহু কিন্তু এটাই আছে, দেখো স্ট্রাকচার আমার সাথে মিলাও। মানে অ্যাসার্টিভ বেশ কি করতাম, অবজেক্টের সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্ব থ্রি, বাই উইথ, সাবজেক্টের অবজেক্ট, এটা তো। এখন জাস্ট যেহেতু এটা ইন্টারোগেটিভ করতেছি, অক্সিলারি ভার্বটা আগে এসে পড়বে, মানে কি, অক্সিলারি ভার্ব, অবজেক্টের সাবজেক্ট, ভার্ব থ্রি, বাই উইথ, সাবজেক্টের অবজেক্ট। এই যে দেখো, এবার ম্যাজিক, এখানে তাই লিখছি, এখানে তাই লিখছি, ঠিক আছে। এই খালি জাস্ট শুরুতে আমি কি লিখে নিছি, ডাব্লিউসটা লিখে নিছি, এই যে অক্সিলারি ভার্ব, অবজেক্ট, ভার্ব থ্রি, বাই উইথ, সাবজেক্ট অবজেক্ট। এবার আসি, বুঝে এখানে একটা ব্যাপার আছে, হু মেড দ্য ওয়ার্ল্ড, হু আছে, তাহলে সবার শুরুতে বাই হোম লিখলাম, এই দেখো ডাব্লিউএইচ এর কাজ শেষ। এবার অক্সিলারি ভার্ব, যেহেতু এখানে ভার্ব টু আছে, তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে, ওয়াজ, তারপর অবজেক্ট দিলাম। দেখো দা ওয়ার্ল্ড, এটা কিন্তু অবজেক্ট, কেন, দেখো আমাদের বাক্যের একটা বেসিক স্ট্রাকচার কি, ফার্স্টে সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তাহলে কি বসে, অবজেক্ট বসে। তাহলে ভার্ব মেড, যেহেতু ভার্ব, ভার্বের পরের অংশ কি, দা ওয়ার্ল্ড অবজেক্ট, তাহলে বাই হোম ওয়াজ দা ওয়ার্ল্ড, তারপরে ভার্ব থ্রি করবো, মেড দিলাম, এই যে ভার্ব থ্রি মেড। এখন কথা হচ্ছে, এই বাক্যে কোনো সাবজেক্ট আছে, না, সাবজেক্ট মিসিং না, সাবজেক্ট মিসিং, মেয়েদের দেখো কোনো সাবজেক্ট নাই, ভার্বের আগে কিছু নাই, তার মানে যেটা নাই ওটা নাই। সো যেহেতু সাবজেক্ট নাই, বাই উইথ দিব না, বাই উইথ বাদ, সাবজেক্ট বাদ, খালি লাস্টে বসে, যেটা আছে ওটা লিখমু, যেটা নাই ওটা বাদ, ঠিক আছে। ওকে, হোম ডিড ইউ লিভ, আচ্ছা হোম থাকলে কি হয়, হু, ভালো কথা। আচ্ছা এবার ডিড আছে মানে হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে, ওয়াজ, তারপর অবজেক্ট, দেখো তো হোম ডিড ইউ নিড, ভার্বের পরে তো অবজেক্ট বসে, কোন অবজেক্ট আছে, এটা উল্টাটা, দেখো হোম মেড দ্য ওয়ার্ল্ডে সাবজেক্ট ছিল না, হোম ডিড ইউ নিডে সাবজেক্ট ইউ আছে, কিন্তু মজার বিষয় অবজেক্ট নাই, তাহলে যেটা নাই সেটা নাই, পরের স্টেপে চলে যাও, তাহলে হু ওয়াজ, অবজেক্ট নাই, ভার্ব থ্রি আছে, নিডেড, তারপরে বাই উইথ, বাই লিখলাম, তারপরে কি, এই যে সাবজেক্টের অবজেক্ট বাই ইউ, ঠিক আছে, ইউ এর অবজেক্ট ইউ নিজে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, দেখো তো হোয়াট এরটা হোয়াট করলাম, তারপর ডু ভার্ব ওয়ান যেহেতু আছে, হোয়াট ইজ, তারপরে হচ্ছে কি অক্সিলারি অবজেক্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, ভার্বের পর এখানে এটা ভার্ব বলে, এরপর তো অবজেক্ট হওয়ার কথা, অবজেক্ট আছে, এখানে দেখো এটার মধ্যে অবজেক্ট মিসিং, এটার মধ্যে কিন্তু অবজেক্ট মিসিং, আর এটার মধ্যে হচ্ছে সাবজেক্ট মিসিং, তাই না। তো এটা কি হবে, হু, যেটা নাই ওটা নাই, সাবজেক্ট বাদ, ওই বাই উইথ মানে অবজেক্ট যেহেতু মিসিং, তো অবজেক্ট অংশ বাদ, হু ইজ, হোয়াট ইজ, এই যে হোয়াট ইজ, এটা অবজেক্ট নাই, তো অবজেক্ট নাই, তারপরে কি ওয়ান্টেড, ভার্ব থ্রি, ওয়ান্টেড, এই যে ভার্ব থ্রি, ওয়ান্টেড বাই ইউ, বাই উইথ আছে সাবজেক্ট ইউ এর অবজেক্ট কি ইউ, শেষ।
এবার আসি আমাদের লাস্ট অংশ, একদম মজা করে পড়াবো, সেটা হচ্ছে ইম্পারেটিভ। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখ। ওকে, ভেঙাইলাম। আচ্ছা, ইম্পারেটিভ, ইম্পারেটিভ মানে কি? বাংলায় তো অনুজ্ঞা, আদেশ, উপদেশ এগুলো বোঝায়। দেখো, আমি এমনি পড়াই না, এই বই পুস্তকের ভাষায় আমার পড়াইতে ভালো লাগে না। বই পড়তে হবে আমার এজ এ টিচার, কিন্তু তোমাকে বুঝাইতে হলে আমাকে ক্যাজুয়ালি বুঝাইতে হবে। এই যে ফর্মালি পুনশ্চ সম্পাদিত হইবে, যদি এইভাবেই পড়াইতাম তাহলে হচ্ছে তুমি তো, মানে আমি যদি বইটাই যদি এনে দেখাইতাম তাহলে তো আমার সাথে বইয়ের কোনো পার্থক্য রইল না। তুমি বইয়ে বুঝো নাই বা বই পর্যন্ত রিচ করতে তোমার ভালো লাগে না দেখে তুমি আমার কাছে আসছো, তা আমি তোমাকে টেকনিক্যালি শিখাবো। দেখো, ইম্পারেটিভ বাক্য, এটারও সেকশন দুইটা হয়, একটা হচ্ছে মেইন ভার্ব দিয়ে শুরু, আর এটা হচ্ছে লেট দিয়ে শুরু। যাই হোক, আমরা মেইন ভার্ব দিয়ে শুরুটা দেখি। সবার আগে আমরা একটা ছন্দ মাথায় রাখবো। কি ছন্দ বলতো? লো ব্লাড প্রেশার। কি বলতো? লো ব্লাড প্রেশার। শেষ, ইম্পারেটিভ শেষ। নিম্ন রক্তচাপ মানে ইম্পারেটিভ শেষ। নিম্ন রক্তচাপ মানে ইম্পারেটিভ শেষ। যেমন কি লো ব্লাড প্রেশার, এখান থেকে আমরা কিছু অক্ষর কালেক্ট করবো। লো এর এল নিলাম, কি নিলাম? এল। ও এর ও নিলাম, বি এর ব্লাড এর বি নিলাম, মানে লো এর এল আর ও নিছি, ব্লাড এর বি নিছি, আর পি এর প্রেসারের পি নিছি। এটাকে তুমি এভাবে মাথায় রাখতে পারো যে ইম্পারেটিভ মানে হচ্ছে এলওবিপি, 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 এলওবিপি। হ্যাঁ, এলওবিপি বা লো ব্লাড প্রেশার। আচ্ছা, তাহলে এল ফর কি? লেট। ও ফর অবজেক্ট। বি ফর বিই। আর পি ফর হচ্ছে বলতো কি? পাস্ট পার্টিসিপল। পি ফর কি বলতো? পাস্ট পার্টিসিপল। আই মিন কি? পাস্ট পার্টিসিপলকে আমরা কি বলি বলতো? ভার্ব থ্রি। কি বলি বলতো? ভার্ব থ্রি। আচ্ছা, যেমন ডু দ্য ওয়ার্ক, এল ও বিপি, এল মানে কি? লেট। এখন ভার্বের পরের অংশ তো অবজেক্ট, তাই না? তাহলে এল ও, লেট অবজেক্ট, লেট দ্য ওয়ার্ক, এরপরে বি, বিই, তারপরে কি? পি, পাস্ট পার্টিসিপল, ডান, ভার্ব থ্রি। লেট দ্য ওয়ার্ক বি ডান। ক্লোজ দ্য ডোর, তাহলে লেট দ্য ডোর বি ক্লোজড। এখানে একটু মাথা রাখবা, যদি নট থাকে তাহলে লেট নট লিখবা, আর নেভার থাকলে হচ্ছে কি? লেট নেভার লেখা যাবে না। ওই যে এল ও বিপি, লেট অবজেক্ট লেখার পরে নেভারটা লিখো। যেমন নেভার টেল এ লাই, এটা কি? এল ও বিপি, ফার্স্টে লেট, এল ও এল আই, এরপর নেভার, এই মাঝখানে জাস্ট নেভারটা ঢুকে দিবা, তারপর হচ্ছে বি টোল্ড। বুঝতে পারছো কি বলছো? ওই যে এটা উদ্দেশ্য কি, যে নেভারটা, হ্যাঁ, নেভারটাকে আমি কি করছি? ওই যে বি টোল্ড ভার্বের কাছাকাছি রাখছি, ওই যে ড্যাংলিং টাইপ। হ্যাঁ, এলওবিপি থাকবে, জাস্ট নেভারটা ভার্বের ওই বি মানে অবজেক্টের পরে লিখতে হবে। লেট নেভার এল আই বি টোল্ড দেখা যাবে না। এবার আসে আবারও গ্যাঞ্জাম, যদি দুইটা অবজেক্ট থাকে, একটা ব্যক্তি একটা বস্তু, শব্দর জন্য কার বলতো? শব্দ হচ্ছে আমার, মানে ব্যক্তি, ব্যক্তিটারে আলাদা করে দিতে হবে। মানে স্বাভাবিক ইম্পারেটিভ করবা আর ব্যক্তিটারে আলাদা করে দিবা। কিরকম? যদি দুইটা অবজেক্ট থাকে এবং বাক্যটার মধ্যে লেট থাকে, তাহলে সব করার পরে মানে এলওবিপি করার পরে লাস্টে বাই দেয়া ব্যক্তি অবজেক্ট দিবা। কি দিয়া? বাই দিয়ে। আর দুইটা অবজেক্ট আছে, লেট নাই, তাইলে স্বাভাবিকভাবে মানে ইম্পারেটিভে প্যাসিভ করে ফর দিয়ে ব্যক্তি অবজেক্ট লিখে দিবা, মানে ব্যক্তি অবজেক্টটারে লাস্ট লাগাই দিবা। লেট মি ডু দা ওয়ার্ক, দেখো লেট মি ডু দা ওয়ার্ক, এই যে ব্যক্তি অবজেক্ট আছে মি, আবার বস্তু অবজেক্ট আছে দা ওয়ার্ক, তাহলে ফার্স্টে এলওবিপি, স্বাভাবিক জীবন, মিটারে তো আলাদা করে দিবা, আবার লেটও আছে, তাহলে লেট দা ওয়ার্ক, এই যে এল ও, লেট দা ওয়ার্ক বি ডান, শেষ। হ্যাঁ, এখন কথা হচ্ছে লেট আছে না, লেট থাকা মানে কি? শেষে বাই দিয়া ব্যক্তি অবজেক্ট, তাহলে বাই মি, এই যে ব্যক্তি অবজেক্ট লিখে বাই মি। এবার আসি ডু মি এ ফেভার। এইটা দেখো, ব্যক্তি এখানে কি লেট আছে না? নাই, এখানে লেট নাই, তাহলে এখানে শেষে ফর দিয়ে ব্যক্তি অবজেক্ট লিখে ফেলবো। ফার্স্টে ডু মি এ ফেভার, ফার্স্টে স্বাভাবিক জীবন, এলওবিপি, লেট এ ফেভার, ফেভার মানে হচ্ছে উপকার, হ্যাঁ, ফেভার মানে কি? উপকার। লেট এ ফেভার বি ডান। এবার যেহেতু এখানে লেট নাই কিন্তু দুইটা অবজেক্ট আছে, ওই বস্তু ব্যক্তি অবজেক্টটাকে ফরের পরে দিয়ে দিবা, ফর মি। এটা বাংলা অর্থ চিন্তা করলে, ডু মি এ ফেভার, আমার জন্য একটা উপকার করো, তাহলে লেট এ ফেভার বি, একটা উপকার করা হোক, ফর মি, আমার জন্য। বুঝছো? ভয়েস শেষ। কোয়াসি প্যাসিভ যেটা আছে ওটা এজিসিতে আসে না, এডমিশনে তেমন এডমিশনও থাকে না। তারপর ওটার জন্য আমি আলাদা একটা ভিডিও করব, যেটা আমার এডমিশন হ্যাক্স এর মধ্যে থাকবে। ঠিক আছে, মেইনলি হচ্ছে এই অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ করলে হয়। এর থেকে ডিটেলস আপাতত এডমিশন এজিসির জন্য নাই। আশা করি তোমরা ক্লাসটা বুঝছো। ক্লাসটা শেয়ার করে দিও ফ্রেন্ডের কাছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওইভাবে মার্কেটিং করতে পারি না। ঠিক আছে, একটা প্লে লিস্ট বানাচ্ছি, আর সবকিছু নিজে লেখা, নিজের বিস্তারিত, নিজের টেকনিক। আশা করি বুঝছো। ঈশান ভাইয়ের সাথে থাকো, ঈশান ইংলিশ কেয়ারের সাথে থাকো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।